আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। আমরা গত লেকচারটায় স্প্রিং নিয়ে যত টানা হেঁচড়া ছিল সব শেষ করে ফেলছিলাম। তো এই পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটায় বাকি আছে আমাদের হচ্ছে স্প্রিং এর পরে সরল দোলক রিলেটেড যত টানা হেঁচড়া এবং সেই সঙ্গে সরল দোলকের পাশাপাশি সেকেন্ড দোলক রিলেটেড যে টানা হেঁচড়াগুলো আছে সেগুলো আমরা আজকে করব ইনশাল্লাহ। সো চলেন আমরা শুরু করব একটা জাস্ট সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক দিয়ে। সো সরল দোলকের আমি অ্যাকচুয়ালি সংজ্ঞা টঙ্গায় যাচ্ছি না, এগুলো হচ্ছে আপনারা বইয়ে আগেও পড়ছেন। আমি ডিরেক্টলি যে সরল দোলক রিলেটেড কি কি টাইপ ঝামেলা হইতে পারে সেগুলোই সরাসরি চলে যাব। সো সরল দোলক আমরা যদি কোনো একটা সুতা দিয়ে সুতার নিচে একটা ধরেন ওজন ঝুলিয়ে দেই বব, তাহলে আমরা সরল দোলক পাবো। এখন সরল দোলকের বেলায় আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে যে সরল দোলকের দোলনকালটা কিভাবে পরিবর্তিত হয় কোন কোন প্যারামিটারের সাপেক্ষে। আর এখানে কিছু কন্ডিশন আছে। সেটা হচ্ছে আপনার যদি এই ববটাকে যে কোনো একদিকে 4 ডিগ্রির বেশি আমরা সরিয়ে নিই তখন সেটাকে কিন্তু আর সরল দোলক বলা যাবে না। সেটাকে দোলক বলতে পারবো আমরা, কিন্তু সরল দোলক হতে হলে যে কৌণিক বিস্তারটা সেটা অবশ্যই 4 ডিগ্রির মধ্যে থাকতেই হবে। সো ধরেন আমি যদি দোলকটাকে 4 ডিগ্রির বাইরে নিয়ে যাই তখন সেটা আর কি থাকবে না, সরল দোলকই থাকবে না। সো তাহলে দোলক যদি সরল দোলক হতে হয়, থিটা মাস্ট বি লেস দ্যান অর ইকুয়ালস টু 4 ডিগ্রি হলেই কেবলমাত্র সরল দোলক। এখন এই যে সরল দোলকের বেলায় যে কার্যকর দৈর্ঘ্য এলটা কি, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, তার মানে ছোট এল প্লাস ছোট আর, যেখানে ছোট এলটা সুতার দৈর্ঘ্য ইন্ডিকেট করে, ছোট আরটা ববের ব্যাসার্ধ ইন্ডিকেট করে। এবং আমরা জানি যে পর্যায়কাল টি ইকুয়ালস টু 2π√L/g। আর এখানে আরো কিছু জিনিসপত্র আসে যে একটা সরল দোলকের বেলায় সুতার টান বল কত। সুতরাং আমরা যদি সুতার টান বলের কথা চিন্তা করি, এখানে ওজন যদি এমজি হয়, এমজির যে উপাংশটা সুতায় টান বল কাজ করবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এমজি কস থিটা, এটা হচ্ছে সুতার টান বল তৈরি করে। তাহলে টান বল টি ইকুয়ালস টু এমজি কস থিটা। আর প্রত্যয়নী বল যেটা, এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা। খেয়াল করেন প্রত্যয়নী বল কোনটা, যে বলটা অ্যাকচুয়ালি সরল দোলককে সাম্যাবস্থার দিকে নিয়ে আসে। সুতরাং এইখানে যে বলটা আছে এমজি সাইন থিটা, এটা হচ্ছে প্রত্যয়নী বল, এটা সরল দোলককে সাম্যাবস্থার দিকে নিয়ে আসে। আর যদি সরল দোলকের ত্বরণ বের করতে বলা হয়, ত্বরণ এ ইকুয়ালস টু জি সাইন থিটা। এখন এই যে দেখেন টি এর যে সমীকরণটা আছে, টি সমান 2π√L/g, এটা আসলে এ সমান জি সাইন থিটা থেকে আসে। এ সমান ওমেগা স্কোয়ার ইন্টু এক্স থেকে অ্যাকচুয়ালি আমরা এটা প্রতিপাদন করতে পারি, বাট প্রতিপাদনে যাওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র এটার ব্যবহারগুলো দেখব এখন। এবার সরল দোলকের এইখান থেকে আপনাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে জানার জন্য প্রথমেই যেটা জানতে হবে, সরল দোলকের কয়টা সূত্র আছে। তো সরল দোলকের 4টা সূত্র আছে। সরল দোলক সংক্রান্ত সূত্রাবলী। প্রথম সূত্রটা হচ্ছে সমকাল সূত্র। তো
তো সমকাল সূত্রটাকে আমি সূত্রগুলা মুখে মুখে সবগুলা বলে দেই, আপনারা বই থেকে তো পড়বেন ইনশাল্লাহ। সো সমকাল সূত্রটা হচ্ছে, যদি আমরা কোনো কিছুই চেঞ্জ না করি, যে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করি নাই, ববের যে ব্যাসার্ধ সেটা চেঞ্জ হয় নাই, তারপর হচ্ছে 4 ডিগ্রির মধ্যে একটা সরল দোলককে দুলতে দিছি, তাহলে প্রতিটি দোলনের সমান সময় লাগবে। সো এটাই হচ্ছে সমকাল সূত্র। তাহলে এখানে জাস্ট সংক্ষেপে লিখে রাখি, কার্যকর দৈর্ঘ্য পরিবর্তিত না হলে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনে সমান সময় লাগবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল কার্যকর দৈর্ঘ্যের সূত্র। সো দ্বিতীয় সূত্রে কি বলা হয়, যে আমার কার্যকর দৈর্ঘ্য যখন পরিবর্তিত হয় তখন সরল দোলকের দোলনকালও পরিবর্তিত হবে, কিন্তু সেটা কিভাবে, টি কার্যকর দৈর্ঘ্যের সাথে দোলনকাল টি পরিবর্তিত হবে বর্গমূলের সমানুপাতিক হারে, টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। তৃতীয় সূত্র, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ জি সংক্রান্ত, দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্ক। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। দেখেন অ্যাকচুয়ালি কিন্তু এই যেগুলো কম্বাইন করে আমরা টি সমান 2π√L/g পেয়ে যেতে পারি। আর চতুর্থ সূত্র হচ্ছে ভরের সূত্র। দোলনকাল ববের ভরের উপর নির্ভর করে না। আপনারা এই 4টা সূত্র পড়ে রাখবেন, কেন, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসলে যাতে এখান থেকে ইজিলি অ্যান্সার করা যায়। এখন এই যে সরল দোলকের দোলনকাল কীভাবে চেঞ্জ করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা একটু টানাহেঁচড়া করতে শুরু করি। যে দেখেন, একটা সরল দোলককে যদি লিফটে তুলে দেওয়া হয়, সরল দোলককে লিফটে তোলা হলে কোন সিচুয়েশনে দোলনকাল কীরকম হবে সেগুলো আমি প্রত্যেকটা বলে দিই। ধরেন আপনার একটা লিফট এরকম, এই লিফটের মধ্যে একটা সরল দোলক রেখে দিছেন। এখন এই লিফটটা যদি এ সমতরণে ঊর্ধ্বগামী হয় তাহলে দোলনকাল কীরকমভাবে পরিবর্তিত হবে। খেয়াল করেন, আমার যদি লিফটটা এ সমতরণে ঊর্ধ্বগামী হয়, সেক্ষেত্রে লিফটের ভিতরে যে আপাত ওজন বা প্রতিক্রিয়া বল বাড়বে না কমবে? যখনই একটা বস্তু ত্বরণে ঊর্ধ্বগামী হয় তখন কিন্তু ওই বস্তুর ভিতরে যে প্রতিক্রিয়া বল, ঊর্ধ্বগামী প্রতিক্রিয়া বল, সেটা বেড়ে যায়। নর্মালি চিন্তা করেন, বস্তুটা লিফটটা অ্যাকচুয়ালি এ ত্বরণের উপরে উঠতেছে, তার মানে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী ওজন থেকে অবশ্যই বেশি। যদি ওজন থেকে ঊর্ধ্বমুখী বল বেশি না হয় সেক্ষেত্রে তো বস্তু এ ত্বরণের উপরে উঠবে না। সুতরাং এই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ত্বরণটা যেটা আপাত ওজন থেকে আসবে ওই ত্বরণটা বেড়ে যাচ্ছে, মানে a+g ত্বরণ হবে। সুতরাং এইখানে টি হবে 2π√L/g+a। আর যদি লিফটটা এ সমতরণে নিচের দিকে নামে, মানে এটা একেবারে ওই যে আপাত ওজন বা প্রতিক্রিয়া বল নিউটনিয়ান বলবিদ্যায় আমরা যখন পড়ছি হুবহু একই রকম ভাবে চিন্তা করলেই হয়ে যাচ্ছে, আর চিন্তা করতে হবে না। যে আমার এইখানে লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামছে,
তাহলে লিফটটা যদি এ ত্বরণের নিচের দিকে নামতে থাকে, সেক্ষেত্রে দেখেন আমার এইখানে যে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল, সেই ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল টি ইকুয়ালস টু, সরি, প্রতিক্রিয়া বলটা কি হবে এখানে কমে যাবে। কেন কমে যাবে? কারণ ওজনটা এখন কিসের থেকে বেশি? ওজনটা এখন ঊর্ধ্বমুখী বল থেকে বেশি, তাহলে ঊর্ধ্বমুখী বলটা গেছে কমে, টি সমান 2π√L/G-A। এখন এইখান থেকে একটা মজার সিনারিও চলে আসে, যদি একটা লিফটের দড়ি ছিঁড়ে যায় এবং সেই লিফটের মধ্যে একটা সরল দোলক রাখি, সেই দোলকটা দুলবে না। লিফটের দড়ি ছিঁড়ে গেলে ওই লিফটের ভিতর রাখা সরল দোলক দুলবে না। কেন দুলবে না? কারণ জি সমান এ হয়ে গেছে। তাহলে দেখেন টি সমান 2π√L/G-G, সো 2π√L/0 ইনফিনিটি। দোলনকাল ইনফিনিটি মানে হচ্ছে আসলে সে দুলতে পারতেছে না, অসীম সময় ধরে দুলতেছে মানে আসলে সে আসলে দোলে না। আর অন্যভাবে একটা জিনিস চিন্তা করি, যেখানে আমার অ্যাকচুয়ালি জি নাই, অভিকর্ষ ত্বরণই নাই, সেখানে বস্তুটা আপনি কি যেখানেই রাখেন না কেন তো সরবে না। কারণ একটা বস্তু যদি কোনো একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাই, তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়। এখন যদি আমার জি না থাকে, কোনো অভিকর্ষ ত্বরণ না থাকে, বস্তুর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। আর বিভব শক্তি সঞ্চিত না হলে বস্তু আর দুলতে পারবে না। সো সরল দোলককে লিফটে তোলা হলে কি হয় সেটা কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। আবার দেখেন সরল দোলককে যদি আমরা মহাশূন্যে নিয়ে যাই, তখনও কিন্তু এই জি এর মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে মহাশূন্যেও কিন্তু একই ব্যাপার ঘটবে। তাহলে মহাশূন্যে সরল দোলকের টি সমান 2π√L/0 ইনফিনিটি, কারণ মহাশূন্যে জি এর মানটা আমাদের অ্যাকচুয়ালি 0। সুতরাং এই যে এটা ছিল সরল দোলক সংক্রান্ত কিছু টানা হেঁচড়া। আরও কিছু টানা হেঁচড়া করা যায়, সেটা হচ্ছে ধরেন একটা ত্বরণশীল গাড়ির মধ্যে আমি একটা সরল দোলক রেখে দিব, তাহলে কি হবে সেটা দেখি। ধরেন একটা ত্বরণশীল গাড়ির মধ্যে একটা সরল দোলক রাখবো, এটা একটা গাড়ি, গাড়িটা ধরেন এ ত্বরণে সামনে যাচ্ছে। সমবেগে গেলে কিন্তু কিছুই হবে না। একটা জিনিস মাথায় রাখেন, যতক্ষণ সমবেগে আসি, ত্বরণ আসতেছে না, ততক্ষণ কোনো টেনশন নেই, ইকুয়েশন যা আছে তাই থাকবে। কিন্তু যেই গাড়িটা এ ত্বরণের সামনে যাবে, গাড়িটা এ ত্বরণের সামনে যাওয়া মানে গাড়ির ভিতরের প্রত্যেকটা অবজেক্ট গাড়ির সাপেক্ষে, গাড়ির ভিতরে যে অবজেক্টগুলো শূন্যে ভাসমান, তারা গাড়ির সাপেক্ষে এ ত্বরণ পাবে পিছনে। একদম সিম্পল জিনিসটা দেখেন, আমরা গতি জড়তা যখন পড়ছি, গতি জড়তার কনসেপ্ট অনুযায়ী একটা বাস যখন হচ্ছে হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করে, থেমে থাকা একটা বাস হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করছে, তখন আমাদের মাথাটা পিছনের দিকে ঝুঁকে যায়। কেন মাথা পিছনের দিকে ঝুঁকে যায়? পা বাসের সঙ্গে সামনে চলে গেছে, কিন্তু আমার এই যে মাথাটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই গতিশীল হতে পারে নাই। সো স্থিতি জড়তার কারণে আমার মাথাটা পিছনের দিকে হেলে পড়ে। সুতরাং আমার যদি একটা গাড়ি এ ত্বরণের সামনে যায়, গাড়ির ভিতরে ঝুলানো সরল দোলকটা একটা এ ত্বরণ পাবে কোন দিকে? পিছনের দিকে। তাহলে ঘটনাটা হবে এরকম, সরল দোলকটা স্বাভাবিক অবস্থান থেকে একটু পিছনে চলে যাবে। কেন? কারণ দোলকটা একটা এ ত্বরণ অনুভব করবে কোন দিকে? পিছনের দিকে। তাহলে এই যে দোলকটা আছে, এই দোলকটার এখন স্বাভাবিক অবস্থায় হবে একটু হেলানো। যতক্ষণ এ ত্বরণ বজায় থাকবে, ততক্ষণ অ্যাকচুয়ালি দোলকটার উপরে দুটো ত্বরণ কাজ করতেছে। সো একটা ত্বরণ হচ্ছে এ, আর একটা ত্বরণ হচ্ছে জি। তাহলে এই দোলকের উপরে লব্ধি যে ত্বরণ কাজ করবে, √A² + G², কারণ এ আর জি পরস্পর লম্বভাবে কাজ করতেছে। তাহলে দোলনকাল T = 2π√L/,
রুট ওভার এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার হবে। আর এই যে দোলকটা, এখন দোলকটার যে সাম্যাবস্থাটা আছে, এই সাম্যাবস্থা উলম্বের সঙ্গে যদি থিটা কোণে সরে যায়, সাম্যাবস্থা উলম্বের সাথে থিটা কোণে হেলে থাকবে, যেখানে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব এ ডিভাইডেড বাই ভূমি জি। সুতরাং এইটা অ্যাকচুয়ালি আপনাদের বোর্ড পরীক্ষায় আসার কথা না, এটা সবচেয়ে প্যাঁচানো সিনারিও সরল দোলকের জন্য, আমি জাস্ট দেখিয়ে দিলাম। সো আসলে সরল দোলক সংক্রান্ত আর তেমন কোনো ঝামেলা নাই। নেক্সট আমাদের ঝামেলা যেগুলো দিয়ে করা হয় সেটা হচ্ছে সেকেন্ড দোলক। সো চলেন আমরা এখন সেকেন্ড পেন্ডুলামে চলে যাব। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকটা হচ্ছে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। একটু নামের সঙ্গে এখানে একটু মিলাই, যে 2 সেকেন্ড হচ্ছে দোলনকাল, তাহলে এটা কেন সেকেন্ড দোলক বলা হচ্ছে? আসলে 2 সেকেন্ড দোলনকাল হলে সে প্রত্যেক 1 সেকেন্ডে সে একটা অর্ধদোল দেয়। ধরেন একটা সেকেন্ড দোলককে যদি আঁকি, এখানে একটা সেকেন্ড দোলককে আঁকলাম, এই সেকেন্ড দোলকটা ডান দিকে নিয়ে গেলাম, এখান থেকে সে ধরেন এইদিকে আসতেছে, এই যে সে আসলো এটা একটা অর্ধদোল, এটা 1 সেকেন্ড অর্ধদোল বা টিক। আবার সে দিক থেকে এদিকে যখন ফিরবে আরো 1 সেকেন্ড নেবে, আর একটা অর্ধদোল বা টিক। সো একটা সেকেন্ড দোলক প্রতি 2 সেকেন্ডে একটা সম্পূর্ণ দোল দেয় বা 2টা অর্ধদোল দেয়। এইবার সেকেন্ড দোলকের বেলায় আমার যেহেতু দোলনকালটা 2 সেকেন্ড ফিক্সড হয়ে গেছে, আমরা টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, এখান থেকে যেটা পাবো টি সমান 2, তাহলে সেকেন্ড দোলকের বেলায় 1 সমান পাই রুট ওভার এল বাই জি। সো পাই স্কোয়ার এল বাই জি ইকুয়ালস টু 1। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য সবসময় ডিপেন্ড করবে কোন স্থানে আপনি সেকেন্ড দোলকটা রাখতেছেন তার উপরে। কোনো নির্দিষ্ট স্থানে সকল সেকেন্ড দোলকের যে কার্যকর দৈর্ঘ্য সেটা সমান হবে। সেকেন্ড দোলক দুনিয়ার যে কোনো জায়গায় রাখা হোক না কেন, তার দোলনকাল কিন্তু 2 সেকেন্ড। দেখেন আমি এখান থেকে 2টা পয়েন্ট এমসিকিউ আকারে মেনশন করি, কারণ এখান থেকে এমসিকিউ এই কোশ্চেনটা পেঁচাইতে পারে আপনাদের জন্য। যে কোনো স্থানে যে কোনো সেকেন্ড দোলকের দোলনকাল একই। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে একটা সেকেন্ড দোলক বানান, সেটার দোলনকাল 2 সেকেন্ড হতেই হবে। দোলনকাল 2 সেকেন্ড না হলে সেটাকে আমরা সেকেন্ড দোলকই বলতে পারবো না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর আরেকটি ইনফরমেশন মনে রাখতে হবে, কোনো নির্দিষ্ট স্থানে সকল সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য একই। মানে আমি যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় থাকি, ধরেন আপনি ঢাকা শহরে আছেন, সো ঢাকা শহরের মোটামুটি সব জায়গায় যত সেকেন্ড দোলকই বানানো হোক না কেন, কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া সম্ভবই না।
এখন তাহলে আমরা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য বের করতে পারতেছি। সেকেন্ড দোলকের পর্যায়কাল জানি, আমি কতক্ষণে টিক দেয় সেটা জানি। সেকেন্ড দোলক থেকে আপনাদের দুই টাইপের কোশ্চেন থাকে, একটা হচ্ছে কখন সময় হারাবে, কখন সময় লাভ করবে, এইটা নিয়ে ঝামেলা করে। সো আমরা এখন অ্যাকচুয়ালি সময় হারানো এবং সময় লাভের ইস্যুতে যাব। তার আগে একটা জিনিস খেয়াল করেন, একদিন মানে কতক্ষণ? একদিন 24 ঘন্টা। তাহলে 24 × 3600 সেকেন্ড, 86,400 সেকেন্ড। সো একদিনে একটা সেকেন্ড দোলক 86,400 এতগুলা অর্ধদোল দিবে। খেয়াল করেন, এক সেকেন্ডে কিন্তু সেকেন্ড দোল দেয় কি? অর্ধদল। তাহলে একদিনে একটি সেকেন্ড দোলক এইটি 6,400 টি অর্ধদোল বা 43,200 টি পূর্ণদোল দেয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সময় হারাবো বা সময় লাভ করব। সো সময় হারানো বা সময় লাভ করার ইস্যুগুলো তাহলে আমরা এখন একটা একটা করে দেখি। সময় হারানো এবং সময় লাভ। প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিব, সেটা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে কখনোই সময় হারাইও না, লাভও করি না। এটা জাস্ট আমাদের একটা আপেক্ষিক পরিমাপ। সো আপনার পক্ষে সারাদিনে কোনো সময় যেমন হারানো সম্ভব না, একইভাবে আপনার পক্ষে সময় লাভ করাও সম্ভব না। এটা জাস্ট একটা আপেক্ষিক পরিমাপ। আমাদের মনে হচ্ছে যে আমরা সময়টুকু হারাচ্ছি বা আমরা সময়টুকু লাভ করতেছি, এটা জাস্ট আমাদের মনে হওয়ার ব্যাপার। সো আমি একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই বলি কিভাবে জিনিসটা মনে হয়। ধরেন কোনো কারণে আপনার যে ডিজিটাল ঘড়িটা আছে, এই ঘড়িটার ব্যাটারি পুরান হয়ে গেছে, ফলে ডিজিটাল ঘড়িটা 1 ঘন্টা দেখাইতে সে সময় নিয়ে ফেলে 65 মিনিট। সো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি স্লোলি বলতেছি কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। ধরেন আপনার ডিজিটাল ঘড়িটা সে 1 ঘন্টা সময় দেখাতে সময় নেয় 1 ঘন্টা 5 মিনিট। সো আপনার ঘড়িটা আসলে 1 ঘন্টা 5 মিনিটে দেখায় সে 1 ঘন্টা। এইবার খেয়াল করেন, ধরেন আপনি কোনো একটা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসছেন, আপনার সময় কিন্তু 1 ঘন্টা, কিন্তু আপনার ডিজিটাল ঘড়ি অনুযায়ী আপনার কিন্তু 1 ঘন্টা হয় নাই, কিন্তু তার আগে পরীক্ষার ঘন্টা বেজে যাবে। কেন? কারণ আপনার ঘড়ির 65 মিনিট ইকুয়ালস টু সাধারণ যে কোনো ঘড়ির 60 মিনিট। তাহলে সাধারণ ঘড়ির 60 মিনিট হয়ে গেছে, আপনার ঘড়িতে তো তখনও অ্যাকচুয়ালি 60 মিনিট হয় নাই, কারণ আপনার ঘড়ি 65 মিনিটে 1 ঘন্টা রিডিং দেয়। সুতরাং যদি কোনো কারণে এরকম হয় যে ঘড়িটা স্লো চলতেছে, ধীরে চলতেছে, তখন আমরা সময়টা হারায় ফেলবো। কেমনে? আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই, আমার মনে হচ্ছে হাতে এখনো সময় আছে, স্যার এসে বললেন যে আপনার পরীক্ষা শেষ, খাতা দিয়ে দেন, এবং আপনি কোনোভাবেই স্যারকে আর কনভিন্স করতে পারবেন না কারণ শেষ ঘন্টা বেজে গেছে। সুতরাং আপনি তাহলে এই সময়টুকু হারালেন। অ্যাকচুয়ালি কিন্তু আপনি প্রকৃতপক্ষে 1 ঘন্টা কাটাইছেন, কিন্তু আপনার মনে হয়েছে আমি 1 ঘন্টা সময় এখনো কাটাই নেই, ফলে আপনার কাছে মনে হবে সময় আমরা হারাইছি। আমি জিনিসটাকে আরও একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। ধরেন আপনার কোনো একদিন রাত্রে আপনি পড়তে বসছেন এবং আপনার প্ল্যান হচ্ছে আপনি 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা পড়বেন, তারপর ঠিক রাত্রি 9টার সময় যে কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম আছে সেটা দেখবেন। সো আপনি 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা পড়বেন, আপনার হাতে একটা ঘড়ি আছে যেটা 8টার সময় আপনি পড়তে বসছেন, যে ঠিক আছে 8টার সময় পড়তে বসলাম। এখন এই আপনার ঘড়িটা এ স্লো হয়ে আছে, সে কিন্তু 65 মিনিট সময় নেবে 1 ঘন্টা দেখাইতে। তাহলে আপনার ঘড়িতে যতক্ষণে 9টা বাজবে, এই 1 ঘন্টায় রিয়েল ঘড়িতে কি 9টা বাজবে না 9টা 5 বাজবে? 9টা 5 বাজবে। আপনি আপনার টেবিল থেকে উঠে যখন টেলিভিশনটা অন করবেন, দেখবেন কাহিনী কি 5 মিনিট কই গেল। আপনার কিন্তু 9টা থেকে 9টা 5 লাইভ থেকে হাওয়া। সো আপনি ওই টেলিভিশন প্রোগ্রামের ওই 5 মিনিট মিস করে ফেলছেন অলরেডি।
সো অ্যাকচুয়ালি যদি ঘড়ি ধীরে চলে এইভাবে আমরা সময়টাকে হারাই, তাহলে সময় হারাই কখন? ঘড়ি যদি ধীরে চলে। সো দোলক বা ঘড়ি ধীরে চললে, ঘড়ি ধীরে চললে। এখন ঘড়ি যদি ধীরে চলে আমাদের, সেক্ষেত্রে পর্যায়কালটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। পর্যায়কাল বাড়লে, এখন এই পর্যায়কাল টি কখন কখন বাড়ে? আমার পর্যায়কাল টি কখন কখন বাড়ে সেটা আমরা দেখি। টি সমান 2π√L/g। তার মানে টি বাড়তে হলে হয় এল বাড়তে হবে অথবা জি কমতে হবে। তার মানে আমি যদি কার্যকর দৈর্ঘ্য বাড়াতে পারি অথবা জি এর মান কমাতে পারি, সেক্ষেত্রে আমার ঘড়ি ধীরে চলবে এবং আমরা সময় হারাবো। এখন একটা জিনিস খেয়াল করি, আমার এই যে সময়টা মাপতেছে একটা সেকেন্ড দোলক দিয়ে, বলাই হয়েছে পর্যায়কাল বাড়তেছে। পর্যায়কাল বাড়লে একদিনে এখন তো আর ৮৬,৪০০টা টিক সে দিতে পারতেছে না। তাহলে একদিনে সে এখন ৮৬,৪০০ থেকে কম টিক দিচ্ছে। ধরেন দিনে দোলক ঘড়ি এন সংখ্যক টিক কম দিলে বা এন সেকেন্ড স্লো চললে, আপনার যে দোলক ঘড়িটা আছে এইটা দিনে এন সংখ্যক টিক কম দিছে, কারণ সে স্লো হয়ে গেছে বা এন সেকেন্ড স্লো চলছে। প্র্যাকটিক্যালি একদিনে তো ৮৬,৪০০ সেকেন্ডই আছে, তাহলে প্রকৃতপক্ষে সময় কত গেছে? ৮৬,৪০০ সেকেন্ড। এই ৮৬,৪০০ সেকেন্ডে আপনার ঘড়িটা সে কতগুলা টিক দিছে? ৮৬,৪০০ মাইনাস এন, তাহলে ৮৬,৪০০ মাইনাস এন সংখ্যক টিক দেয় ৮৬,৪০০ সেকেন্ড সময়। তাহলে একটি টিক দেয় ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন সেকেন্ড সময়। তাহলে পরিবর্তিত দোলনকাল টি প্রাইম ইকুয়ালস টু হবে, খেয়াল করেন পরিবর্তিত দোলনকাল যখন চিন্তা করতেছি, এটা হচ্ছে একটা টিকের জন্য সময়। তাহলে দুইটা টিক থেকে আমার কি আসবে? দোলনকাল আসবে। তাহলে এই যে দেখেন দোলনকালটা টি প্রাইম ইকুয়ালস টু 2 ইন্টু ৮৬,০০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন। এটা হচ্ছে সময় হারানোর একেবারে ডিটেলস, বিস্তারিত সম্পূর্ণরূপ। সো মনে রাখার জন্য আমি সবসময় যেটা বলি, যদি আমরা সময় হারাচ্ছি, হারালে কি করব? হরে মাইনাস করে দিব, হারাচ্ছি বলে হরে মাইনাস। ওকে, এখন আসি সময় লাভে। যদি ধীরে চললে সময় হারাই, তাহলে উল্টাভাবে ফাস্ট চললে সময় লাভ করব। সো আমি ইকুয়েশন ডেভেলপ না করে আপনাদেরকে আবারও সিচুয়েশনটা বুঝায় বলি, যে ধরেন আপনার ঘড়িটা ফাস্ট যাচ্ছে, সে ৫৫ মিনিট সময়ে ১ ঘন্টা দেখায় ফেলে। মানে আপনার ঘড়িটা কোনো কারণে সে টকবক টকবক করতেছে, এক্সাইটমেন্ট বেশি হয়ে গেছে তার। সো এই ঘড়িটা সে ৫৫ মিনিটে ১ ঘন্টা দেখায় ফেলে। তাহলে যদি ৫৫ মিনিটে সে ১ ঘন্টা দেখায় ফেলে, আপনি ৮টার সময় পড়তে বসছেন, আপনার ঘড়িতে যখন ৯টা বাজছে তখন আপনি উঠছেন। সো আপনার ঘড়ি ১ ঘন্টা দেখাইছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ১ ঘন্টা কত মিনিটের সমান? ৫৫ মিনিটের সমান। সো আপনি ড্রয়িং রুমে যখন টিভি ছাড়তে গেলেন, যা দেখেন কাহিনী কি, বাজে তো ৮টা ৫৫, আমার ঘড়ি বলতেছে ৯টা, বাজে তো ৮টা ৫৫। তার মানে কি এখন এক্সট্রা হাতে ৫ মিনিট আছে না? আপনার ৯টার সময় টেলিভিশন শো শুরু হওয়ার কথা, আপনার ঠিক ৯টায় ড্রয়িং রুমে যে টিভি অন করার কথা, আপনি আপনার ঘড়িতে দেখতেছেন বাজে ৯টা, যে দেখতেছেন বাজে আসলে ৮টা ৫৫, ৫ মিনিট এক্সট্রা পেয়ে গেছেন। এই ৫ মিনিটে আপনি একটু হালকা ঘোরাঘুরি করে নিতে পারতেছেন। সো তাহলে যদি ঘড়িটা
দ্রুত চলে, কোনো কারণে ফাস্ট হয়ে যায়, তাহলে সবসময় আমরা একটা সময় লাভ করব বলে মনে হবে। এবং এক্সাম হলের সিনারিওটা আমি আবার নিয়ে আসি। আসলে এক্সাম হল দিয়ে এই জিনিসগুলো ভালো মতো বোঝা যায়। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার ঘড়ি হয়ে আছে ফাস্ট ফাস্ট, বুঝছেন? এবং পরীক্ষার হলে শেষ ঘন্টা পড়ার আগে স্যাররা কিছু বলবে না, এরকম একটা পরীক্ষা, অ্যাডমিশন টেস্টে যেটা হয় অ্যাকচুয়ালি। সো একেবারে সময় আপনার হাতে, আপনি সময় মাপবেন, আর কেউ আপনাকে সময় নিয়ে ওয়ার্নিং দিবে না, বাবা তুমি পরীক্ষা দিবা দাও। সো এখন ধরেন আপনার পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা, আপনি পরীক্ষা দিচ্ছেন, ধুমায়া লিখতেছেন, আপনার ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন, আপনি লিখতেছেন, আপনার ঘড়িটা 55 মিনিটকে 1 ঘন্টা বলে ফেলছে। তাহলে আপনার ঘড়িতে যখন 1 ঘন্টা শেষ হবে, আপনি তখন লেখা শেষ করবেন, লেখা শেষ করলাম, আপনি একটু স্পিডে লিখছেন। তখন দেখবেন যে স্যার বলতেছে আরও 5 মিনিট বাকি আছে। তাহলে এই 5 মিনিট কিন্তু আপনি গেইন করছেন, কারণ আপনার হিসাব অনুযায়ী 1 ঘন্টা কেটে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাটছে 55 মিনিট। সুতরাং এখন দেখবেন আপনার হঠাৎ করে 5 মিনিট এক্সট্রা হাতে চলে আসছে। সুতরাং যদি ঘড়ি দ্রুত চলে বা পর্যায়কাল কমে যায়, তখন আমাদের সময় লাভ করা হয়। ঘড়ি দ্রুত চললে পর্যায়কাল কমলে, একটা ঘড়ি দ্রুত চলতেছে বা একটা সরল দোলক ফাস্ট দোলন দিচ্ছে, তার মানে তার পর্যায়কালটা কি হয়ে গেছে, কমে গেছে। টি ইকুয়ালস টু 2π√r/L/g। সো যেহেতু টি কমতেছে, এল কমবে বা জি বাড়বে। এখন আমার তাহলে এই ঘড়িটা যেহেতু দ্রুত চলতেছে, তার পর্যায়কাল কমে গেছে, একদিনে সে এন সংখ্যক টিক এখন বেশি দিয়ে দিবে। 86,400 সেকেন্ডে সে 86,400 না, আরো বেশি সংখ্যক টিক দিবে। তাহলে দিনে দোলক ঘড়ি এন সংখ্যক টিক বেশি দিলে বা এন সেকেন্ড ফাস্ট চললে, সো সে যেটা করবে 86,400 প্লাস এন সংখ্যক টিক দিচ্ছে 86,400 সেকেন্ডে। তাহলে একটি টিক দিচ্ছে 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস এন সেকেন্ড সময়। পরিবর্তিত দোলনকাল টি প্রাইম সমান 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস এন। সো এই হচ্ছে সেকেন্ড দোলকের সময় হারানো এবং সময় লাভের যে ইকুয়েশন, সেগুলোর বিস্তারিত একদম আলোচনা। এখন মনে রাখার জন্য আমি সবসময় আমি নিজেইভাবে মনে রাখতাম, হারাইছে মাইনাস করো, লাভ করতেছে প্লাস করো, অঙ্ক শেষ। সো বারবার সূত্র পড়ার দরকার হতো না। এখন আসেন আমাদের অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড দোলকের সাহায্যে আসলে কি নির্ণয় করতে হবে। সেকেন্ড দোলকের সাহায্যে আমার অ্যাকচুয়ালি পাহাড়ের উচ্চতা বা খনির গভীরতা নির্ণয় করতে হবে। চলেন সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। আমরা একটা সেকেন্ড দোলক ব্যবহার করে পাহাড়ের উচ্চতা নির্ণয় করব। জিনিসটা খেয়াল করেন, আমরা যখন একটা পাহাড়ের উপরে উঠতেছি তখন জি এর মান কিন্তু কমে। দেখেন কোনো একটা পাহাড়ের উপরে যদি উঠি, পাহাড়ের তলায় যদি জি হয় নর্মাল জি, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যেটা হবে জিএইচ। সো যত উপরে ওঠা যায় জি এর মান তত কি হয়, কমে। সুতরাং জি এইচ লেস দেন জি। তাহলে জি যদি কমে যায়, খেয়াল করেন
জি কমে গেলে অবশ্যই টি বাড়বে, আর টি যদি বাড়ে দোলনকাল বেড়ে গেছে, সময় হারাবে। দিনে এন সেকেন্ড সময় যদি হারায়, টি প্রাইম ইকুয়ালস টু 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন। এখন আমার দরকার হচ্ছে অ্যাকচুয়ালি এইচটা বের করা। সো এইচটা বের করব কিভাবে, সেটা হচ্ছে এখন আমাদের মাথা ব্যথা। টি প্রাইম বের করে ফেলতে পারবো, যখনই এন সেকেন্ড সময় হারাবে বলে দিবে, তখন আমি পরিবর্তিত দোলনকাল টি প্রাইম বের করে ফেলতে পারছি। এখন দেখেন, আমরা আবার জানি টি ইকুয়ালস টু 2π√L/g, আর টি প্রাইম ইকুয়ালস টু 2π√L/gh। এখন দেখেন, এই দুইটা সমীকরণ থেকে আমরা টি প্রাইম ভাগ টি যদি লিখি ইকুয়ালস টু √g/gh লেখা যায়, বা টি প্রাইম বাই টি ইকুয়ালস টু √g সমান হচ্ছে gm/r², আর gh হচ্ছে gm/r+h²। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, টি প্রাইম বাই টি ইকুয়ালস টু √r+h² ডিভাইডেড বাই r²। সুতরাং টি প্রাইম বাই টি ইকুয়ালস টু r+h/r। সো 1+h/r ইকুয়ালস টু টি প্রাইম বাই টি। সুতরাং আমরা এখানে h/r পাচ্ছি টি প্রাইম বাই টি -1, h পাবো টি প্রাইম বাই টি -1 × r। অঙ্ক শেষ। আমি অ্যাকচুয়ালি পুরো ম্যাথই করে ফেলছি, আপনাদের খেয়াল করেন। খালি এইখানে এন এর মান যদি দেওয়া থাকে যে দিনে 120 সেকেন্ড সময় হারায়, তাহলে এন এর মান 120 বসান, টি প্রাইম পাবেন। এই পুরাটুকু করে আসেন, এখানে টি প্রাইম আর টি এর মান বসান, আর এর মান 6400 কিলোমিটার বসায় দেন, এইচ এর মান পেয়ে গেছেন। সো আসলে এটাই পুরা ম্যাথ। এখানে একটা রিমাইন্ডার দিই আপনাদেরকে, এই টি প্রাইমের যে মানটা বসাবেন ক্যালকুলেটরে, এটা মিনিমাম 5 ঘর বসাবেন দশমিকের পরে। টি প্রাইমের মানটা মিনিমাম 5 ঘর বসাবেন দশমিকের পরে। কেন 5 ঘর বসাবেন দশমিকের পরে? কারণটা খুব সহজ সরল। আমাদের এইখানে যেহেতু ভাগ করতেছে অনেক বড় একটা সংখ্যার পরিবর্তন দিয়ে, সেহেতু আমাদের এইখানে টি প্রাইমের ভ্যালুটা চেঞ্জ হবে খুব কম। টি এর মান 2 সেকেন্ড, টি প্রাইমের মান দেখা যাবে আসতেছে 2.00013, 2.000 সামথিং। সো মিনিমাম 5 ঘর না নিলে আপনি অ্যাকুরেট ভ্যালু পাবেন না। তাহলে এটা ছিল সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোনো বক্স করি নাই। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো আমি বক্স করতেছি, যেখানে বক্স করছি তার মানে বক্সগুলো ডিরেক্টলি সূত্র। সো আমি পড়ানোর সময় যেসব জায়গায় বক্স করতেছি সেগুলো ডিরেক্ট সূত্র, সরাসরি পরীক্ষার হলে ব্যবহার করা যাবে। এইখানে কোনো সূত্র পরীক্ষার হলে ডিরেক্ট ব্যবহার করার মতো নাই। কেউ যদি এই সূত্রটা ডিরেক্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার নাম্বার যদি টিচার কমায় দেন, কিচ্ছু করার নাই, কারণ এটা ডেরাইভড সিনারিও। আপনার অরিজিনাল ইকুয়েশন এই যে টি প্রাইমের এই ইকুয়েশনটা, বাকিগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা ইকুয়েশন, সম্পর্কগুলোকে বিল্ড আপ করা হয়েছে। সো পুরা ম্যাথটাই এই প্রসিডিউরে করতে হবে আপনাদের। ওকে, গেল হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, আর একটা হয় হচ্ছে খনির গভীরতা নির্ণয়। সেকেন্ড দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয়। আমরা কোনো একটা খনির গভীরে যাব। সো যখন আমরা উচ্চতায় উঠতেছি তখনও জি এর মান কমে, গভীরে গেলেও কিন্তু জি এর মান কমে। তাহলে কোনো একটা খনির গভীরতে যদি আমি আসি, ধরেন পৃথিবী, আমি ডি গভীরতায় কোনো একটা খনিতে নামলাম, এখানে যে গভীরতা সেটা হচ্ছে ডি। তাহলে পৃষ্ঠে যদি জি হয়, গভীরতায় ডি গভীরতায় হবে জিডি। সো এই ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি জি এর মান কমে গেছে, খেয়াল করেন, জিডি ইজ লেস দ্যান জি। জি কমে গেলে টি এর মান বাড়বে। সুতরাং দোলনকাল বেড়ে যাওয়া মানে কি, সময় হারাচ্ছে। তাহলে দিনে
n সেকেন্ড সময় হারালে বা n সংখ্যক টিক কম দিলে t prime equals to 2 into 86,400 divided by 86,400 minus n. সো দেখেন টি প্রাইমের ইকুয়েশনে চেঞ্জ আসবে না, টি প্রাইম একই রকম থাকবে, চেঞ্জ আসবে হচ্ছে জি এর ইকুয়েশনে। কারণ আমরা গভীরতায় যদি যাই তখন কি হয় দেখি, জি ইকুয়ালস টু 4/3 পাই রো আর জি, আর জিডি হচ্ছে 4/3 পাই রো আর মাইনাস ডি ইন্টু জি। সো এখান থেকে আমরা জিডি বাই জি লিখতে পারি আর মাইনাস ডি বাই আর। সো এই জিনিসগুলো কোথা থেকে আসা, মহাকর্ষ অভিকর্ষে আমরা এই জিনিসগুলো পড়ছি। সো এটা ডিরেক্টলি আমি লিখে ফেললাম। এখন দেখেন আবার তাহলে টি এবং টি প্রাইমের সমীকরণে যদি আসি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি এবং টি প্রাইম ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জিডি। তাহলে এখান থেকে টি প্রাইম বাই টি দ্যাট উইল বি ইকুয়ালস টু রুট ওভার জি বাই জিডি। সুতরাং আমি ভাগ করে দিলে টি বাই টি, টি প্রাইম বাই টি যদি করি সেক্ষেত্রে জি বাই জিডি আসবে। এখন তাহলে এখান থেকে আমরা যেটা করব বর্গ করে দিই, টি প্রাইম স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়ালস টু জি বাই জিডি। ইনভার্স করে দিই, টি স্কোয়ার বাই টি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু জিডি বাই জি, জিডি বাই জি আর মাইনাস ডি বাই আর ইকুয়ালস টু টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্রাইম স্কোয়ার। 1 minus d by r equals to t square divided by t prime square. So d by r equals to 1 minus t square by t prime square. তাহলে এখান থেকে ডেপথ d পেয়ে যাব 1 minus t square divided by t prime square into r. এই যে দেখেন তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা গেল সেকেন্ড দোলকের সাহায্যে, খনির গভীরতা নির্ণয় করা গেল। ফাইনালি একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে শক্তি রিলেটেড যে জিনিসপত্রগুলো সেগুলো বাকি থাকে। সো আমি মঙ্গলবারের গোটা ক্লাসটাই কাটাবো হচ্ছে এই সেকেন্ড দোলক, সরল দোলক বা পর্যাবৃত্ত গতিতে যত টাইপের গ্রাফ হতে পারে এই চ্যাপ্টার থেকে কিন্তু গ্রাফ রিলেটেড এমসিকিউ আসে এবং গ্রাফ রিলেটেড ম্যাথও থাকতে পারে। বিশেষ করে শক্তি দিয়ে বিভিন্নভাবে কোশ্চেন করা যায়, যে বিভব শক্তি, গতিশক্তি কখন সমান হবে, কখন কত অংশ হবে, এই জিনিসগুলো নিয়ে যত টানা হেঁচড়া আছে, মানে আগামী ক্লাসটা হবে সম্পূর্ণরূপে এই চ্যাপ্টারের গ্রাফের উপরে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই শেষ, এবং শক্তি এবং গ্রাফ ছাড়া কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আগামী ক্লাসে শক্তির গ্রাফ, বিভিন্ন রকম গ্রাফ নিয়ে টানা হেঁচড়া এবং কিছু স্পেশাল ম্যাথমেটিক্যাল সিনারিও আমি ইনশাল্লাহ দেখে এই চ্যাপ্টারটা শেষ করব। ওকে, তাহলে ইনশাল্লাহ মঙ্গলবার দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই সেম টাইপে। আপনাদের ক্লাসটা নিব হচ্ছে ইনশাল্লাহ মঙ্গলবার দিনও আমি রাত্রে 8টাতেই ক্লাসটা নিব। ওকে, তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।